ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের লেকচার 2। লেকচার 2 এ আছে আমাদের মাটির প্রকারভেদ এবং পিএইচ নিয়ে আলোচনা। তাহলে মাটির প্রকারভেদ বলতে আমরা কি বুঝি? মাটির প্রকারভেদ বলতে মাটি কত প্রকার এবং কি কি, এটাই হচ্ছে আমাদের এখানের মূল আলোচনার বিষয়। তাহলে দেখেন, আসলে মূলত আমাদের এই চ্যাপ্টার গুলো মূলত রিডিং পড়েই বুঝাই দেওয়া হয়, আর আমি বোর্ডে কিছু প্রশ্ন তুলে রেখেছি, অর্থাৎ এর মধ্যে থেকে কিছু প্রশ্ন আছে আমাদের এখানে, অর্থাৎ জ্ঞানমূলক আছে, কয়েকটা অনুধাবন আছে। এই সমস্ত প্রশ্নগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে। তো প্রশ্নগুলো তোমরা যদি খাতায় লিখে রাখতে পারো। আগে দেখি মাটির প্রকারভেদের মধ্যে কি আছে। তোমরা বলো তো, সব জায়গার মাটি কি একরকম? আসলে সব জায়গার মাটি কিন্তু একরকম না, এক এক জায়গার মাটি এক এক রকম। তাহলে সেই কথাই বলছে না, এক এক জায়গায় মাটি হচ্ছে এক এক রকম, এক এক জায়গার মাটি এক এক রকম। মাটির গঠন, বর্ণ, পানি ধারণ ক্ষমতা, মাটির গঠন, বর্ণ, পানি ধারণ ক্ষমতা, এইসব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে মাটিকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। মাটিকে মূলত কত ভাগে ভাগ করছে? 4 ভাগে ভাগ করছে। এগুলো হলো, একটা হচ্ছে বালু মাটি, পলি মাটি, কাদা মাটি আর দোআঁশ মাটি। তাহলে কি কি 4টা ভাগ? প্রথমেই হচ্ছে বালু মাটি, তারপর কাদা মাটি, তারপর হচ্ছে পলি মাটি আর দোআঁশ মাটি, এই 4 প্রকার। এবার আমরা বিভিন্ন প্রকার মাটির বৈশিষ্ট্য জেনে নেব। আমাদের কি করতে হবে? বিভিন্ন প্রকার মাটির বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। যেমন এই 4টা মাটি আছে, 4টা মাটির 4 রকমের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একদম টানা আমাদের মুখস্থ করে রাখতে হবে, কারণ এটা আমাদের পরীক্ষা আসে। বালু মাটির দেখো, বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হলো যে এদের পানি ধারণ ক্ষমতা খুবই কম। বালুর মধ্যে পানিটা খুব কম থাকে। তাহলে বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর পানি ধারণ ক্ষমতা খুবই কম। এটি তোমরা নিজেরাই পরীক্ষা করতে পারবে। অর্থাৎ তুমি যদি একটা ধরো একটা ট্রের মধ্যে বালু রাখলা, আর একটা ট্রের মধ্যে মাটি, মানে বালু মাটি ছাড়া অন্য কোনো মাটি রাখলা। এখন যখন পানি দিবা, বালুর উপরে পানি দিলে দেখবা পানিটা উপরে নাই, নিচে চলে গেছে। আর যখন অন্য একটার মধ্যে দিবা, তখন দেখবা যে ভিজা ভিজা কিছুটা হলো আছে। তা এই জন্য এই পরীক্ষাটা তোমরা নিজেরাই করতে পারবে, সে কথা এখানে বলা হয়েছে। বালু মাটির আরেকটি বৈশিষ্ট্য হলো এতে বিদ্যমান মাটির কণার আকার সবচেয়ে বড় থাকে। এই বালু মাটির কণার আকারগুলো বড় বড় থাকে, যার ফলে কণাগুলোর ফাঁকে, মানে মাঝের ফাঁকা জায়গা অনেক বেশি, তাই অনেক বেশি বায়ুবায়ন হয়। ফাঁকা জায়গাটা অনেক বেশি, তাই অনেক বেশি হবে কি বায়ুবায়ন। বালু মাটিতে তোমরা মানে হাত দিলে দেখবে যে এরা কি হচ্ছে, দানাযুক্ত। এই মাটিগুলো কি দানাযুক্ত। বালু মাটিতে খুব ছোট ছোট শিলা আর খনিজ পদার্থ থাকে। বালু মাটিতে হিউমাস থাকলে এটি চাষাবাদের জন্য সহজসাধ্য। যদি বালু মাটির মধ্যে কোনো হিউমাস থাকে, তাহলে এটার মধ্যে চাষাবাদ খুব সহজেই করা যায়। কিন্তু যেহেতু এই মাটির পানি ধারণ ক্ষমতা কম, তাই পানি দিলে তা দ্রুত নিষ্কাশিত হয়ে যায় এবং গ্রীষ্মকালে বিশেষ করে উদ্ভিদ পানির স্বল্পতার দেখা দেয়। উদ্ভিদের কি হবে? পানির স্বল্পতা দেখা দেবে। বা তুমি যদি তোমাদের বাসায় টবে গাছ লাগাও, টবের গাছে দেখবা একদিন পানি না দিলে সেই গাছ কিন্তু একদম ঢলে পড়ছে। একদিন পানি দেয়, কারণ পানিটা ওখানে শুকিয়ে যাচ্ছে। তাই যে সকল ফসলাদিতে অনেক বেশি পানি লাগে, সেগুলো বালি মাটিতে ভালো হবে না। যে সকল ফসলে খুব বেশি পরিমাণে পানি লাগবে, সেগুলো বালু মাটিতে কখনো ভালো হবে না। তবে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যখন প্রচুর, এই যেমন এখন বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হয়, যার কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সে সকল ক্ষেত্রে বালু মাটি চাষাবাদের জন্য উপযোগী হয়ে ওঠে। তাহলে এই সময়টা প্রচুর বৃষ্টিপাত হয়, এই সময় কিন্তু চাষাবাদের জন্য অনেক উপযোগী হয়ে উঠবে। কারণ বালি মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় না, যার ফলে গাছের শিকড় নিচে যাবে না। জলাবদ্ধতা হবে না জন্য গাছের শিকড়টাও নিচে যাবে না। জলাবদ্ধতার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এতে গাছের শিকড় পচন ধরে। এটার গাছের শিকড় পচন ধরবে, যার ফলে ফসল উৎপাদন ব্যাহত হবে। যার ফলে কি হবে? ফসল উৎপাদন ব্যাহত হবে। এই হচ্ছে আমাদের বালু মাটির বৈশিষ্ট্য। তা এখানে হয়তো বা কয়েকটা প্রশ্ন লেখা আছে মনে হয়, কিসের বৈশিষ্ট্য দেখো এখানে আছে। বালু মাটিতে বায়ুবায়ন বেশি হয়, অনেক ফসল লাগে, তাই তো বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য লেখি নাই। এই যে লেখা আছে দেখো, বালু মাটির প্রধান বৈশিষ্ট্য, এটাই, এগুলি মুখস্থ করতে হবে। বালু মাটির প্রধান বৈশিষ্ট্য। আবার কাদা মাটির বৈশিষ্ট্য, তাহলে আরো যে 2টা মাটি আছে তার বৈশিষ্ট্য আমাদের লাগবে। এরপর হচ্ছে পলি মাটির বৈশিষ্ট্য বা পলি মাটির, দেখো কি পলি মাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে অনেক বেশি। পলি মাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে অনেক বেশি। পলি মাটি চেনার উপায় কি?
সামান্য পানিযুক্ত মাটি নিয়ে আঙ্গুল দিয়ে ঘষলে যদি মসৃণ অনুভব হয়, সামান্য পানি নিয়ে আবার মাটি নেব, নিয়ে যদি এরকম ঘষি, যদি খুব বেশি মসৃণ মনে হয় তাহলে বুঝতে হবে এটি পলি মাটি। পলি মাটিতে উপস্থিত পানির জন্য এটি হাতের সাথে লেগে থাকে, যা বালু মাটি বেলায় ঘটবে না। বালু মাটি তুমি যতই ঘষো হাতে আর লাগিয়ে থাকবে না, হাতে লেগে থাকবে না। পলি মাটি খুব সহজেই উর্বর হয়, আর মাটির কণাগুলো বালু মাটির কণার তুলনায় আকারে অনেক ছোট হয়। জমিতে পলি পড়ার কথা তোমরা সবাই জানো, যাদের গ্রামে এই যে এখন যাদের গ্রামের জমিগুলো কিন্তু পানিতে ভরপুর। এখন পানিটা যখন একদম ঘোলাটে হয় তখন এটার সাথে পলি আসে, তো ওই পলি মাটি জমিতে পড়ে যায়, কারণ দীর্ঘদিন যদি ওই ঘোলাটে পানি ওই এক জায়গায় থাকে তাহলে আস্তে আস্তে করে ওই মানে একটা স্তর পরে জমির মানে উপরিভাগে, এইটাই হচ্ছে পলি পড়া। পলি মাটির কণাগুলো ছোট হওয়ায় এরা পানিতে ভাসমান আকারে থাকে এবং এক পর্যায়ে পানির নিচে থাকা জমিতে পলির আকারে জমা হয়, অর্থাৎ জমিতে পলি আকারে জমা হবে। পলিতে জৈব পদার্থ ও খনিজ পদার্থ থাকবে। এই পলি মাটির মধ্যে জৈব পদার্থ থাকবে, খনিজ পদার্থ থাকবে, কারণ এইগুলি কোথা থেকে আসছে? এগুলো যে বর্ষা বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে পানি ধুয়ে দিয়ে সেই নদী নালা খাল বিলে যে জমা হচ্ছে, ওইটা দিয়েই তো পানির ইয়েটা বাড়তিছে। বালু মাটির মতো পলি মাটির কণাগুলো দানাদার হয় এবং এতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান বেশি থাকে। এটাই উদ্ভিদের জন্য কি থাকবে? প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকবে, কারণ এতে তখন এই পলি মাটিতে ফসলটা ভালো হয়। তারপর হচ্ছে কাদা মাটি। তোমরা কাদা মাটি দেখেছো? এই মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এরা প্রচুর পানি ধারণ করতে পারে। এই যে এখন গ্রামে যে রাস্তায় মানুষ হাঁটে, যেখানে ইট নাই বা ঢালাই করা নাই, হাঁটতে হাঁটতে একদম রাস্তা কাদা আর কাদা, সেটাই বলা হয়েছে এখানে। হ্যাঁ, মাটির প্রধান বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে পানি ধরে রাখে। এরা অনেকটা আঠালো ধরনের হয়, পায়ে লেগে যায় এই কাদাগুলো, এবং হাত দিয়ে ধরলে হাতে লেগে থাকে। এই মাটির কণাগুলো খুব সূক্ষ্ম হয়, ফলে কণাগুলোর মধ্যাকার রন্ধ্র ছোট, মানে খুব ছোট আর সরু হয়। মধ্যাকার রন্ধ্র খুব ছোট এবং সরু হবে। কাদা মাটি থেকে সহজে পানি নিষ্কাশিত হয় না, কাদা মাটি থেকে সহজে পানি যায় না। এই জন্য দেখবা যে প্রচুর বৃষ্টিপাত যখন হয় দিনের পর দিন, পরে এগুলো শুকাইতেও প্রায় 4-5-7 দিন লেগে যায়। এই জাতীয় মাটিতে সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, তাই ফসল আদি বা উদ্ভিদের মূলে পচন সৃষ্টি হয় কাদা মাটিতে। কারণ দীর্ঘদিন যদি মাটির সাথে পানি থাকে তাহলে উদ্ভিদের মূলগুলো পচে যাবে। কাদা মাটিতে ফসল চাষের জন্য জৈব সার দেওয়া অত্যাবশ্যকীয় হয়ে মানে থাকে, তাই মাটিতে খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। এই মাটি দিয়ে ঘর সাজানোর তৈজসপত্র, মানে এমনকি গহনাও তৈরি করা হয়। মাটির গয়না থাকে না, মাটির গয়না দেখবা যে অনেকেই ব্যবহার করে। এরপর হচ্ছে দোআঁশ মাটি। এই মাটি বালু, পলি আর কাদা মাটির সমন্বয়ে গঠিত। কি কি নিয়ে গঠিত? দোআঁশ মাটিতে গঠিত বালু, পলি আর কাদা, এই 3 রকমের মাটির সমন্বয়ে হচ্ছে গঠিত কি? দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে থাকা বালু, পলি আর কাদা মাটির অনুপাতের উপর নির্ভর করে দোআঁশ মাটির ধরন কেমন হবে। এই বালু, পানি এবং বালু আর হচ্ছে পলি এবং কাদা, এইগুলোর অনুপাতের উপর নির্ভর করবে এই মাটির ধরনটা কেমন হবে। দোআঁশ মাটি একদিকে যেমন পানি ধারণ ক্ষমতা ভালো, আবার প্রয়োজনের সময় পানি দ্রুত নিষ্কাশনও হয়, অর্থাৎ যেমন পানি ধারণ ক্ষমতাও বেশি, আবার প্রয়োজনের সময় পানি এটাকে বের করেও দিতে পারে। তারপরে দোআঁশ মাটির একদিকে যেমন পানি ধারণ ক্ষমতা ভালো, আবার প্রয়োজনের সময় পানি দ্রুত নিষ্কাশন হতে পারে, তাই ফসল চাষাবাদের জন্য দোআঁশ মাটি খুবই উপযোগী। এই যে ফসল ধান চাষ করে, এগুলো লাগবে হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে ধান চাষটা বেশি হয়, কারণ অনেক সময় ধানের গোড়ায় পানি আছে, এখন পানিটা সরাই দেব, তাহলে নালা কেটে পানি ছেড়ে দিলে পর পানি নিচে স্থানে চলে যাবে, তখন এই পানিটা সহজেই নিষ্কাশন হয়। উপরে উল্লেখিত চার প্রকার ছাড়াও আরো 2 প্রকার মাটি আছে। এই 4টা প্রকার ছাড়াও আরো 2 প্রকারের মাটি আছে। সেই মাটিগুলো কি কি? একটা হচ্ছে পিটি মাটি, অন্যটা হচ্ছে খড়ি মাটি। একটা পিটি মাটি আর একটা হচ্ছে খড়ি মাটি। পিটি মাটি তৈরি হয় মূলত জৈব পদার্থ থেকে। পিটি মাটিটা তৈরি হবে মূলত জৈব পদার্থ থেকে, যে কারণে এতে অন্য সব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণটা অনেক বেশি থাকে। তাহলে এটা মনে রাখবা, পিটি মাটিতে কিসের পরিমাণটা বেশি থাকে? জৈব পদার্থের পরিমাণটা অনেক বেশি থাকে। সাধারণত ডোবা আর
আর্দ্র এলাকায় এই মাটি পাওয়া যায়। এই মাটিতে পুষ্টিকর উপাদান কম থাকে, তাই ফসল উৎপাদনের জন্য এটি তেমন উপযোগী নয়। পুষ্টিকর উপাদানটা খুব কম থাকবে, তাই ফসল উৎপাদনের জন্য এই মাটি উপযোগী নয়। অন্যদিকে খড়ি মাটি ক্ষারীয় হয় এবং এতে অনেক পাথর থাকে। এই মাটি সাধারণত দ্রুত শুকিয়ে যায়। এই মাটিটা কি হবে? সাধারণত দ্রুত শুকিয়ে যাবে এবং সে কারণে ফসল উৎপাদনের জন্য খুব একটা উপযোগী নয়। খুব দ্রুত শুকিয়ে যায়, এ কারণে ফসল উৎপাদনের জন্য খুব একটা উপযোগী নয়, বিশেষ করে গ্রীষ্মকালে। এছাড়া খড়ি মাটিতে গাছপালার জন্য অত্যাবশ্যকীয় আয়রন আর ম্যাগনেসিয়াম সরবরাহে ঘাটতি ঘটে। আয়রন এবং ম্যাগনেসিয়ামটা ঘাটতি ঘটবে। এরপর আমাদের আলোচনার বিষয়টা আসবে হচ্ছে পিএইচ। দেখো পিএইচটা কি? ফসল উৎপাদনের জন্য মাটির মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড হচ্ছে পিএইচ। ফসল উৎপাদন, যে ধান চাষের জন্য এক রকমের পিএইচ থাকে, বিভিন্ন চাষাবাদের জন্য এই পিএইচ এর মানদণ্ডটা খুব গুরুত্বপূর্ণ। মাটির পিএইচ এর মান জানা থাকলে এটি অ্যাসিড নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ সেটা বোঝা যায়। বেশিরভাগ ফসলের বেলাতেই মাটির পিএইচ মানে নিরপেক্ষ হতে হবে। মাটির পিএইচটা কি হইতে হবে? নিরপেক্ষ হইতে হবে। তাহলে অর্থাৎ মাটির পিএইচ হচ্ছে 7, নিরপেক্ষ পিএইচ কত? 7। নিরপেক্ষ পিএইচ হচ্ছে 7 বা তার খুব কাছাকাছি, যেমন 6.92 বা 6.85, মানে ইসের কাছাকাছি, 7 এর কাছাকাছি হইতে হবে। হ্যাঁ, তো খুব কাছাকাছি হলে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যাবে। তাই কোনো একটি জমির মাটি পরীক্ষা করে যদি দেখা যায় পিএইচ 7 এর চেয়ে বেশি বা কম, অনেক বেশি বা কম যদি হয়, তাহলে পিএইচ 7 করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পিএইচটা যেহেতু এটা পিএইচ এর পরিমাণ কম আছে বা বেশি আছে, এই পিএইচটাকে সঠিক মাত্রায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে কিছু কিছু ফসল আছে যেমন আলু, গম, এরা মাটির পিএইচ কত? 5 থেকে 6। আলু এবং গমের পিএইচ হচ্ছে 5 থেকে 6 হলো সর্বোচ্চ উৎপাদন বেশি হবে। পিএইচটা যদি 5 থেকে 6 হয় তাহলে এর সর্বোচ্চ উৎপাদনটা হবে। অন্যদিকে কিছু ফসল যেমন জব, তারপর হচ্ছে মাটির পিএইচ 8 হলে ভালো হয়। জব চাষ করতে হলে মাটির পিএইচ হইতে হবে 8। তাহলে বুঝতেই পারছো ভালো ফলনের জন্য মাটির পিএইচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাটির পিএইচ অনুযায়ী ফসল নির্বাচন করা বেশ জরুরি। মাটির পিএইচ অনুযায়ী ফসল নির্বাচন করতে হবে। মাটির পিএইচ অনুসারে যদি আমরা ফসলটা নির্বাচন করি তাহলে ফসলের ফলনটা বেশি হবে, নাহলে খরচ বেশি হবে, দেখবা কি ফসলের পরিমাণটা কমে যাবে। এখন ফসলের পরিমাণ কমে গেলে তার হবে না। তাহলে দেখেন এখন আমরা এখানে যে প্রশ্নগুলো লিখেছি এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা আমরা সেরে নেই। দেখো আমি দেখেন লক্ষ্য করেন এখানে আছে কি বালু মাটির প্রধান বৈশিষ্ট্য। তাহলে বালু মাটির প্রধান বৈশিষ্ট্য আমরা একটু আগে কিন্তু বৈশিষ্ট্যগুলো পড়েছি। তাহলে বালু মাটির প্রধান বৈশিষ্ট্য কি হবে স্যার? বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এদের পানি ধারণ ক্ষমতা খুবই কম। বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এদের পানি ধারণ ক্ষমতা খুব কম, মনে রাখবা। তারপর হচ্ছে কাদামাটির প্রধান বৈশিষ্ট্য কি? কাদামাটির প্রধান বৈশিষ্ট্য এদের পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, এদের পানি ধারণ ক্ষমতাটা অনেক বেশি। তারপর হচ্ছে কোন মাটিতে সহজেই জলাবদ্ধতা সৃষ্টি হয়? কোন মাটিতে সহজেই জলাবদ্ধতা সৃষ্টি হবে? অর্থাৎ কাদা মাটিতে সহজেই জলাবদ্ধতা সৃষ্টি হবে। কাদা মাটিতে খুব সহজেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তারপরে দেখেন টপ সয়েল কি? টপ সয়েলটা আমরা এর আগেও লেকচারগুলোতে পড়েছি। অর্থাৎ এই যে মাটির 4টা স্তর, এই 4টা স্তরের প্রথম স্তরটাকে টপ সয়েল, মানে উপরেরটা। টপ মানে কি? উপরেরটাকে টপ সয়েল বলা হয়। তারপর নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কত? নিরপেক্ষ মাটির পিএইচ এর মান হচ্ছে 7। নিরপেক্ষ মাটির পিএইচ এর মান 7। এরপর বালু মাটিতে বায়ুবায়ন বেশি হয় কেন? দেখো বালু মাটিতে বায়ুবায়নটা কেন বেশি হবে? বালু মাটিতে বিদ্যমান মাটির কণার আকার সবচেয়ে বাবা আমরা কোন পর্যন্ত পড়ছিলাম অদিতি? দেখো আমাদের এখানে যেসব অর্থাৎ বালু মাটিতে বায়ুবায়ন বেশি হয় কেন, বালু মাটিতে বায়ুবায়নটা কেন বেশি হবে তার একটা ব্যাখ্যাটা আমাদের একটু পড়তে হবে। বালু মাটিতে বিদ্যমান মাটির কণা, দেখো বালু মাটিতে বিদ্যমান মাটির কণার আকার সবচেয়ে বড় থাকে, ফলে কণাগুলোর মাঝে ফাঁকা জায়গা বেশি থাকে, যার কারণে বায়ুবায়নটা হয়। অর্থাৎ বালু মাটির আকার সবচেয়ে বড়,
ফলে কণাগুলোর মাঝে ফাঁকা জায়গাটা বেশি থাকে, যার ফলে বায়ুবয়নটা অনেক বেশি হয়, যার ফলে কি হবে, বায়ুবয়নটা বেশি হবে। তারপর পলিমাটি চেনার উপায়, পলিমাটি চেনার উপায়, তাহলে পলিমাটিটা কিভাবে চিনবো? পলিমাটি হাতের সাথে লেগে কি করে, পলিমাটি হাতের সাথে লেগে থাকে। সামান্য পানিযুক্ত মাটি নিয়ে আঙ্গুল দিয়ে ঘষলে যদি মসৃণটা অনুভব হয় তাহলে বুঝতে হবে এটা পলিমাটি। তাই এটাই পলিমাটি চেনার উপায়। তারপর জমির পলি পড়ার ফলে কেন, জমিতে পলি কেন পড়বে, তাহলে জমিতে পলি কেন পড়বে সেটা কিন্তু আমি একটু আগেও বলছি, আবারও বলি। পলিমাটির কণাগুলো ছোট হওয়ায় এরা পানিতে ভাসমান আকারে থাকে, পানিতে ভাসমান আকারে থাকবে এবং এক পর্যায়ে পানির নিচে থাকা জমির পলির আকারে জমা হবে। পলি আকার অর্থাৎ যেমন ধরো যদি তুমি একটা গ্লাসের মধ্যে চুনের পানিটা গোলাইয়া রাখো কিছুক্ষণ, দীর্ঘক্ষণ রেখে দিলে, আধা ঘন্টা রেখে দিলে দেখবা কি ওই চুনটা একদম গ্লাসের তলায় পড়ে আছে, তলানি রূপে পড়ে আছে, আর উপরে পরিষ্কার পানি থাকে। ঠিক তাই পলিমাটির ক্ষেত্রেও তাই, তলানি রূপে ওই জমির উপরে পড়ে থাকে আর উপরে পানির অংশটা থাকে। এভাবেই হচ্ছে পলি পড়ে। তারপর পিটি মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে কেন? পিটি মাটিতে জৈব পদার্থের পরিমাণটা বেশি থাকে, কিন্তু কেন থাকবে, এটা হচ্ছে এটার প্রশ্ন। পিটি মাটি তৈরি হয় মূলত জৈব পদার্থ থেকে, পিটি মাটিতে তৈরিই হয় জৈব পদার্থ থেকে, আর সে কারণে এতে অন্য সব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণটা অনেক বেশি, অন্য সব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণটা অনেক বেশি থাকবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের লেকচারের মধ্যে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানে বৈশিষ্ট্য লিখছি দুইটার, বাকি যে আরো যে দুইটা মাটি আছে ওই দুইটা মাটিরও বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। আর পাশাপাশি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে আমার মনে হয় এখান থেকে এতটুকু জিনিস তোমরা বুঝতে পারবা। ওইখানে কোন মাটির পিএইচ কিসের জন্য কত, যেমন 5 থেকে 6 আছে একটা, কিসের জন্য, আলু আর গমের জন্য 5 থেকে 6, আর হচ্ছে জব চাষের জন্য লাগবে কত, 8, আর এমনি ফসলাদি চাষের জন্য মাটির পিএইচ এর পরিমাণটা 7 হলে সবচেয়ে ভালো হয়। যদি এর কম বেশি হয় তাহলে আমার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারপরে হচ্ছে এর পিএইচ এর মানদণ্ডটা ঠিক রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয়। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করো। স্যার, আছে কি আপনাদের কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, তাহলে ডিয়ার স্টুডেন্ট, দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা ক্লাসে। ভালো থাকবা, সুস্থ থাকবা।